বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো ডক্টর ইউনূসের জাতীয় সংস্কার উপাধির নাটক এবং বিশেষ করে বিএনপির একটি কঠিন সময় পার করছে। এ সময় বিএনপির সামনে মাত্র দুটি পথ। এ বিষয়ে একটি আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন হয়তো তারা লক্ষ্য করেছেন যে গত পরশুদিন হাইকোর্টের একটি রুল নিশি জারির প্রসঙ্গে আমি কথা বলেছি এবং সেটা ছিল ডক্টর ইউনূসকে জাতীয় সংস্কারক উপাধি কেন দেওয়া হবে না এটা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। সেটার ব্যাপারে আমি তখন যা বলার বলেছি যে আমাদের বিচার বিভাগ বলতে এখন কিছু নাই, এখন হলো ইশারার বিভাগ, নির্দেশে চালিত বিভাগ, সাইনবোর্ড বিচার বিভাগ। আজকে ইউনূস সেন্টার থেকে জানানো হয়েছে যে জাতীয় সংস্কারক উপাধি ডক্টর ইউনূস চায় না। কি মহান ব্যক্তি, উনি চায় না। উনি যদি না চাইতো তাহলে ওনার যদি ইচ্ছা না থাকতো, ওনার যদি সম্মতি না থাকতো, তাহলে হাইকোর্ট এরকম একটা অবান্তর, একটা হাস্যকর বিষয়ে রুল জারি করতে পারে না। আমি জানি না যে বিচারপতিরা এই রুল দিয়েছে তাদের নিয়োগ কখন হয়েছে। যদি গত ইউনূসের দ্বারা নিয়োগ 23 জন যে নিয়োগ হয়েছে বিভিন্ন পর্যায়ে যদি তারা হয়ে থাকে তাহলে আর কিছু বলার নাই, কারণ তারা এগুলি করার জন্যই তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে। আমার কথা হচ্ছে এই আবেদনটা যখন হাইকোর্টে সাবমিট করা হয়েছে তখন এটার পক্ষের, যেহেতু ডক্টর ইউনূসকে নিয়ে কথা, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষ এখানে এটার বিষয়ে কথা বলবেন, আর যারা আবেদন করেছেন তারা তো কথা বলবেনই। তো রাষ্ট্রপক্ষ মিনস অ্যাটর্নি জেনারেল বা তার মনোনীত যে ব্যক্তি শুনানি করবেন। অ্যাটর্নি জেনারেল এই ধরনের সাবমিট করার পরে, আবেদন করার পরে হাইকোর্টে খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে আইন মন্ত্রণালয়ে সে কথা বলবে, সেখান থেকে একটা ডাইরেক্টিভস নেবে, কি চায় তারা, তাদের অবস্থানটা কি এই বিষয়ে। তো স্বাভাবিকভাবেই সেই জন্য তারা আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছে। আইন মন্ত্রণালয় তাদেরকে সেইভাবে ডাইরেক্টিভস দিয়েছে। পক্ষে অবশ্যই যদি অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের বিচারপতিদের সামনে দাঁড়িয়ে বলতো যে এইটা সরকার, ডক্টর ইউনূস কারোর এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই এবং এটা একটা ব্যক্তি তার পছন্দের কারণে করেছে, কিন্তু এটা সরকার এটাকে অন করে না, অতএব এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনই নেই, তাইলে সাথে সাথে এটা বিচারপতিরা খারিজ করে দিত। যেহেতু
অ্যাটর্নি জেনারেল এটার পক্ষে বলেছে, সেহেতু অ্যাটর্নি জেনারেল প্রাথমিকভাবে পরামর্শ পেয়েছে যে এটার পক্ষে বলার জন্য। এখন রুল জারি হওয়ার পর এটা নিয়ে হাস্যরস শুরু হয়েছে, মজা করা শুরু হয়েছে, ট্রল করা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবং নিশ্চিতভাবে ইউনুসের যারা 2-4 জন কাছের লোক আছে, তাকে অন্তর দিয়ে কারা ভালো জানে আমি ঠিক ততটা জানি না, আদৌ সেরকম লোক আছে কিনা যে তাদের স্বার্থ ছাড়া তারা ডক্টর ইউনুসকে ভালোবাসেন, এরকম কোনো লোক আছে বলে আমার জানা নেই, আমার সন্দেহ আছে। তো তারা হয়তো কেউ বলেছে বা উনি কারোর সাথে আলোচনা করেছে এটা নিয়ে কি হচ্ছে, কেমন সমালোচনা হচ্ছে, কি করা যায়, বলছে যে খুব খারাপ অবস্থা। তারেক জিয়াকে গালি দেওয়া আর ওই যে পুরান ঢাকায় মিটফোর্ডের এই সোহাগকে হত্যা করা, এটা তো তার চেয়ে বড় স্ক্যান্ডাল হয়ে যাবে। তখন আজকে ইউনুস সেন্টার থেকে সাংবাদিকদেরকে জানানো হয়েছে ডক্টর ইউনুস এটার সাথে আগ্রহী না এবং এটা সে চায় না। স্বাভাবিকভাবে রুলের জবাব সেভাবেই দিয়ে দিবে। তো এইসব চলতেছে, দেশ জ্বলতেছে, দেশ ভেসে যাচ্ছে। তারা এই সমস্ত উদ্ভট চিন্তা ভাবনা মাথায় এনে মানুষের নজর অন্যদিকে ফিরে নেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, বিএনপি বেশ কয়েকদিন পূর্বে 13ই জুন লন্ডনে ঐতিহাসিক বিশ্ব কাঁপানো প্রপাগান্ডা প্রচারণার পরে যে শীর্ষ বৈঠক তারেক ইউনূস, তারপরে বিএনপি তো ক্ষমতায় চলে গেল। বিএনপির দুর্ভাগ্য, তখন অনেকেই বলেছিল, আমরাও বলেছি, আমিও বলেছি, এই সুখ সুখ না, এই হাসি হাসি না, সামনে কঠিন সময় আসতেছে। এবং এখন সেই কঠিন সময়ের মুখোমুখি বিএনপি। বিএনপি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যটা হচ্ছে, বিষয়টা এরকম না যে যে বিএনপি বাঁচলো কি মরলো, বিএনপি কি রোগে ভুগতেছে, কি সমস্যা, এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথার কে আছে? আমাদের নিজেদেরই তো সমস্যার অন্ত নাই। না, বিষয়টা এত সিম্পল না। বিএনপি যাই করুক, খারাপ করুক, ভালো করুক, যাই করুক, ভালো তো আর তারা করার সুযোগ নাই, সেই মান মানসিকতাই তাদের নাই। তো যাই করুক, তারপরে রিয়ালিটি হচ্ছে বিএনপি একটি দল, তার পিছনে কয়েক কোটি মানুষ এই দেশের আছে। তারা ডাক দিলে কয়েক লক্ষ লোক জমা হয়। তারা একটা পরিস্থিতিকে কম বেশি ভালো মন্দের টার্ন করে দিতে পারে। সো আমি চাই, আমি অতটা বোকা না, খুব বুদ্ধিমান না হলেও অতটা বোকা না যে বিএনপির মতো একটা দলকে আমি আউটরাইট অ্যাভয়েড করব, সেটা সম্ভব না। দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি। সেজন্যই দেশের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থেই আমরা চাই বিএনপিকে এই একটি গঠনমূলক রাজনীতির ধারায় ফিরে আসুক, সেটাই চাই। বিএনপির সামনে এখন দুইটি পথ স্পষ্ট, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। একটি হচ্ছে বিএনপি একটি রুগ্ন শুকনো জীর্ণ শীর্ণ একটি দলে পরিণত হবে,
অথবা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি আদর্শ নির্ধারণ করবে এবং আদর্শিক গঠনমূলক রাজনৈতিক দল হিসাবে সামনে চলতে থাকবে। এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিনও চান নাই বিএনপি শেষ হয়ে যাক, তাহলে 13 সালের ঘটনার পরে বিএনপিকে শেষ করে দেওয়া কোনো ব্যাপারই ছিল না। 2009 সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের দরজা জানালা যদি খোলা হতো বিএনপির নেতাকর্মীদের জন্য, বিএনপির খুব চরম বিতর্কিত কিছু লোক ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যেত না। গত 15.5 বছরে বিএনপি বিলীন হয়ে যেত। বিলীন মানে হলো যে বিএনপি তো থাকতোই, কত দল আছে না বাংলাদেশে, 50-60টা না 100টা কয়টা দল আছে, সেরকম থাকতো। কিন্তু প্রধানমন্ত্রী চাননি বিএনপি নিঃশেষ হয়ে যাক। প্রধানমন্ত্রী এমন কাজও করেননি, বলতে পারবে না কেউ যে বিএনপি শেষ হয়ে যাওয়ার মতো এমন কোনো কর্মসূচি বা এমন কোনো কিছু করেছেন। উনি যথেষ্ট চেষ্টা করেছেন বিএনপিকে সঠিক রাস্তায় রাখার জন্য। রাজনৈতিকভাবে বিএনপি আওয়ামী লীগের জন্য হুমকি না। যদি আপনি জনসমর্থন বলেন, সাংগঠনিক শক্তি বলেন, আদর্শিক শক্তি বলেন, ভিত্তি বলেন, ইতিহাস, ঐতিহ্য, কোনো কিছুতে কোনো বিবেচনায় বিএনপি এখন পর্যন্ত আওয়ামী লীগের ধারে কাছে নেই। তো কেন আমি তাকে দুর্বল করতে চাইব, বরং আরো সবল করার জন্য কেন না? আমি একদিন একটা প্রোগ্রাম হঠাৎ করে দেখতেছিলাম এতে, ফেসবুকে না ইউটিউবে, নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি বিএনপির, সে অনেক সময় অনেক সত্য কথা বলে, অনেক কথাই বলে। নবনীতা চৌধুরীর সাথে একটা সাক্ষাৎকারে সে বলতেছিল যে 24 সালে যদি আওয়ামী লীগ বিএনপিকে 50-60টা সিট দিত, তাহলে আজকে আওয়ামী লীগের এই পরিণতি হইতো না। দেখেন তাদের পারসেপশনটা কি। একদিকে বলে যে আওয়ামী লীগ জোর খাটায়া সবকিছু নিয়ে যাচ্ছে, আরেক দিকে বলে যে আমাদেরকে এই সিটগুলো দিলেই একটা বিরোধী দল থাকতো, শক্তিশালী বিরোধী দল থাকতো, পার্লামেন্ট গরম থাকতো, তাইলে আর বিএনপির এদিক ওদিক দৌড়াদৌড়ি করার দরকার হতো না। তাও শেখ হাসিনা কিভাবে তাদেরকে সিট দিবে? শেখ হাসিনা তো বিএনপিকে জাতীয় পার্টি বানাইতে চায় নাই, বিএনপিকে একটা সিরিয়াস অপোজিশনই রাখতে চেয়েছে, থাকুক তারা। কোনোদিন তো আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কেউ বলে নাই তোমরা ইলেকশনে আসতে পারবে না, তোদের ইলেকশনে আসতে দেয়া হবে না, বাধা দেয়নি। তারা ভাবছে যে না, আওয়ামী লীগের সাথে ইলেকশন করে তো আমাদের কোনো লাভ নাই, আমরা তো কোনো সিটে জিততে পারবো না, 2-3টা সিট ছাড়া, 4-5টা সিট ছাড়া, 10টা সিট ছাড়া। তো মানুষের আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে না, যে আমরা আন্দোলন সংগ্রাম করব, বড় বড় মিটিং করব, তাতে মানুষ মনে করবে যে বিশাল দল, বিএনপি জিততেও পারে। এই যে একটা ভাব, এই ভাবটা নিয়েই তারা থাকতে চেয়েছে। 18 সালে এসে তো সেটা প্রমাণ হয়ে গেল যে তাদের আসলে সমর্থন, সাংগঠনিক শক্তি, একটা নির্বাচনে জেতার জন্য সবচেয়ে বড় কথা হলো সাংগঠনিক শক্তি। তারা যে 30% মতো ভোট পায় কম বেশি, তাতে তো খুব স্বাভাবিকভাবেই 70-80টা সিট পাওয়ার কথা। যদি
রেশিও ধরি, ভোটের রেশিও ধরি, কিন্তু ভোটটা তো সেইভাবে হয় না। ভোটের হিসাবটা তো ভিন্ন। এটা তো রাষ্ট্রপতি নির্বাচন না, এটা সংসদ নির্বাচন। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তার নেতা কর্মী কিভাবে কাজ করে ওইটার উপরে নির্ভর করে। আপনি 5,000 ভোটে হেরে যেতে পারেন, 3 লাখ ভোট কাস্ট হয়েছে, আপনি 1,55,000 ভোট পেলে তো আপনি জিতবেন, বাকি 1,45,000 পেয়েও আপনি হারবেন। আপনি তো জনসমর্থনহীন না এবং কম না, কিন্তু এখানে টেকনিক্যালিটি আছে। সেই সব কারণেই 2001 সালে কি হয়েছে, 196 সিট পেয়েছে বিএনপি। ভোটার সংখ্যা তো সমান সমান, আওয়ামী লীগ আর বিএনপি সমান সমান, মাত্র 3.5 লাখ ভোট কম বেশি। অথচ আওয়ামী লীগ ভোট সিট পেয়েছে 62টি, দিয়েছে আর কি। একটা মেকানিজম ছিল, সেটা তো সবাই জানে যে কি মেকানিজম ছিল। সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেই নির্বাচনটাকে চুরি করা হয়েছে। তো সবসময় 91 সালে তো একই অবস্থা। বিএনপি 140 সিট পেয়েছে, আওয়ামী লীগ কত সিট পেয়েছে, কত 92 মনে হয়। তো ভোট তো সমান সমান, ওই 3.5 লাখ ভোট কম বেশি। কিন্তু 86-তে এসে, 2008-এ এসে বা 2018-তে এসে এই সমস্যাটা কেন বিএনপির হলো? এটা হলো তাদের কর্মীরা কাজ করে নাই। যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা তাদের কর্মীদেরকে কাজে লাগাতে পারে নাই। তারা ততটা সিরিয়াস ছিল না, কারণ তারা বুঝতেছে যে আমাদেরকে মানুষ ভোট দিবে না বা আমরা জিততে পারবো না। এই জন্য তারা ভোটের যে কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো তারা মিট করেনি। অনেক লম্বা ইতিহাস এগুলি নিয়ে। তো এখন কথা হচ্ছে, বিএনপি এখন যেই সমস্যায় পড়েছে, বিএনপিকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে না তারা মরে যাবে তা না, কিন্তু অর্ধমৃত বিএনপি এই অবস্থায় পড়ে যাবে তারা। কারণ ইউনূস, জামাত এবং কিছু আন্তর্জাতিক কিছু শক্তি বিএনপিকে ট্রিম করবে, অনেক ছোট করে ফেলবে, অনেক চাপের মধ্যে রাখবে, অনেক প্রেসারে রাখবে। এমনও হতে পারে যে আওয়ামী লীগের 15 বছরে 2013 সালে অগ্নিসন্ত্রাস আর 2024 সালের তথাকথিত আন্দোলন, এইসব কিছু কিছু আন্দোলনের সময় যে প্রেশারটা পড়েছিল সেটা তো বাধ্যতামূলক। তারা আগুন জ্বালাবে, গাড়ি ঘোড়া ভাঙবে, তো সেখানে তো পুলিশ ব্যবস্থা নেবেই। তাছাড়া অন্যান্য সময় তো মহাশান্তিতেই ছিল, ভালোই তো ছিল, কোথাও তো সমস্যা ছিল না। কিন্তু বিএনপিকে এখন বড় ধরনের সমস্যায় পড়তে হবে, তাদেরকে অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। এই অবস্থা থেকে বিএনপিকে একমাত্র আওয়ামী লীগ তাকে সেভ করতে পারে। কারণ কেউ হয়তো বলতে পারে আওয়ামী লীগ নিজেরই খবর নাই, আওয়ামী লীগ তারা সেভ করবে কিভাবে? না, এটা চিন্তা করা ভুল। আওয়ামী লীগ প্রতিটা জায়গায় আছে। যেখানে 3 জন মানুষ দেখবেন সেখানে 2 জন আওয়ামী লীগ। তার মানে এই না যে ওই 2 জনে একজনের পিঠে সাথে সাথে একটা বড় কিছু হয়ে গেল তাইলে আওয়ামী লীগ আছে। না, এটা তো রাজনীতি না, এই রাজনীতি আওয়ামী লীগ করে না। এরকম কঠিন সময় আওয়ামী লীগ অতীতে ফেস করে আসছে। কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, এটাই হলো নেতৃত্বের গুণাবলী, এটাই হলো নেতৃত্বের ক্যারিশমা। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে সেই প্রমাণ দিয়েছেন কিভাবে একটা বৈরী পরিস্থিতিতে সাগর পাড়ি দিয়ে তীরে ভিড়তে হয় নৌকা নিয়ে। হতাশ বা অধৈর্য হওয়ার কিছু নাই। আমাদের লক্ষ লক্ষ লোক বাড়ি ছাড়া আছে, ঘর ছাড়া আছে, জেলে আছে, দেশান্তরিত আছে, কষ্টে আছে, মারা গেছে, নানান সমস্যায় জর্জরিত। এটাই হলো বাস্তবতা, এটা মেনে নিতে হবে। চাইলেই কালকে আমরা একটা কিছু করে ফেলতে পারি না। কালকে হুকুম দিলাম, নেত্রী বললো যে ঠিক আছে এটা করো, শুরু করো, সেটা করার ক্ষমতা আছে। আওয়ামী লীগ তো বিশৃঙ্খল রাজনীতি করে না, এটা শৃঙ্খলার মধ্যে
গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে, গণতান্ত্রিক কর্মসূচির মধ্যে দিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। এটাই নেত্রীর পদ্ধতি। তো এখন কথা হচ্ছে, মূল কথা হলো বিএনপিকে নিয়ে। বিএনপি যদি পিছনে যেগুলি গেছে ভুল তো গেছে, এগুলি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এখন বিএনপি যে ব্যাকফুটে গেল, তারেক জিয়া যে শেষ হয়ে গেল, শেষ করে দিল, কারা করলো? এই জামাত বিএনপি। এই তারেক জিয়াই তো বলেছিল ছাত্রদল আর শিবির একই বৃন্তে দুটি ফুল। আবার তার মা খালেদা জিয়া বলছিল জামাত হলো মুনাফেক। এগুলি সব তো ওপেন, ইউটিউবে আছে, দেখ, ঘাটাঘাটি করলে পাওয়া যায়, পত্রপত্রিকায় আছে। তো আজকে বিএনপি যেই স্লোগান দিচ্ছে, আজকে তারা শাহবাগে যায়, শাহবাগের সেই ঐতিহ্যকে, সেই চেতনাকে, ওখানে গেলে শক্তি আসে, ওখানে গেলে প্রেরণা আসে, সেখানে গিয়ে জামাত শিবিরকে গালিগালাজ করতেছে, তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, যেই স্লোগান আমরা প্রতিনিয়ত দেই, যেই স্লোগান থেকে তারা বিরত ছিল। জামাত যে খালেদা একটা মুনাফেকের দল, এটা তো খালেদা জিয়া ভুল বলেনি। এখন বিএনপি বলে তারা এরশাদের সাথে, এরশাদের সময় এরশাদের সাথে ডিগবাজি দিয়ে এরশাদের কোলে বসেছে, তারা আওয়ামী লীগের সাথে কোলে বসেছে, অথচ নিজেদেরটা বলে না যে তাদেরকে আমরা শুধু কোলে না, তাদেরকে আমরা লালন পালন করেছি, তাদেরকে আমরা আজকে এই বিধ্বংসী দানবে পরিণত করেছি। এটা তো বিএনপির অবদান, 100% বিএনপির অবদান। জিয়া এটা তো নিষিদ্ধ দল, বঙ্গবন্ধু তো জামাত, মুসলিম লীগ, নিজামে ইসলামী, এইসব যারা পাকিস্তানের সাথে চলে গেছে, যারা দেশের বিরোধিতা করেছে, তাদেরকে তো নিষিদ্ধ করা হয়েছে, তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এরা রাজনীতি করতে পারবে না, কারণ এদের রাজনীতি ছিল বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি। তো they don't deserve to do politics in Bangladesh. বঙ্গবন্ধু তাদেরকে ক্লোজ করে দিয়েছে, জেনারেল জিয়া তাদেরকে আবার নিয়ে আসছে। খালেদা জিয়া তাদেরকে নিয়ে মঞ্চে রাজনীতি করেছে, খালেদা জিয়া তাদেরকে গাড়িতে ফ্ল্যাগ দিয়েছে, প্রতিষ্ঠিত করেছে। দেশের সমস্ত মানুষ যখন, মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে, এদেরকে সাজা দিতে হবে। সারা দেশের মানুষ যখন বলছে এদেরকে তুই রাজাকার, খালেদা জিয়া তখন বলছে এরা নিরীহ মানুষ, এরা অপরাধ করে নাই, এরা তখন ছোট ছিল। আজকে যখন বিএনপির ঘাড়ে পড়েছে, আজকে যখন বিএনপির পায়ে পাড়া দিয়েছে, তখন বিএনপি আবার সেই পুরনো পথে গেছে। যখন বিএনপির ঘাটছড়া এরশাদের বিরুদ্ধে, এরশাদের ৮৬ নির্বাচনে জামাত গেল, তখন বিএনপি তাদের বিরুদ্ধে গেল। জামাতের সমর্থন নিয়ে ৯১ সালে সরকার গঠন করলো। সেই জামাত আবার ২ বছর পরে বিএনপি থেকে বেরিয়ে গিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, তখন আবার জামাত খারাপ হয়ে গেল, বিএনপিকে পতন করাইলো। পতনের আন্দোলনে তারা শরিক ছিল ৯৬-তে। আবার ২০০১-এ এসে জোটবদ্ধভাবে নির্বাচন করে জামাতকে ফ্ল্যাগ দিল। আজকের এই পরিস্থিতির জন্য বিএনপি আর কাউকে দায়ী করতে পারে, নিজের ভুলের জন্য নিজেই দায়ী হয়েছে। এই ২ দিন আগেও মির্জা ফখরুল সাহেব বলেছে যে শুধু শেখ হাসিনার বিচার করলে হবে না, আওয়ামী লীগেরও বিচার করতে হবে দল হিসাবে। তার মানে হলো আওয়ামী লীগে এখন যখন কার্যক্রম বন্ধ আছে, ওইটাকে নিষিদ্ধ পর্যায়ে বিচার করে নিষিদ্ধ করতে হবে।
এই হলো বিএনপির রাজনীতি। তো বিএনপিকে সাফার করতে হবে। এখন বিএনপির মুক্তির একটাই উপায়, আওয়ামী লীগের কাছে তার সাহায্য চাইতে হবে। জামাতের সাথে বিএনপি পেরে উঠবে না। তারা যতই বড় বড় মিটিং মিছিল করুক, যতই জনসমর্থন দেখাক, এইসব জামাত তাদের হিসাব করে নিয়েছে। এই দেশের প্রশাসন, আমরা সবাই জানি বিএনপির রিয়েল স্ট্রেংথটা কি আর জামাতের স্ট্রেংথটা কি। ইসরায়েল ছোট্ট একটা দেশ, পুরা 57টা মুসলিম কান্ট্রিকে একাই দাবায় রাখছে। মানুষ হলো 92 লাখ, আর এখানে কোটি 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 মানুষ মুসলিম জানে। মানুষ দিয়া, লম্বা মানুষ দিয়া, মানে বিরাট সংখ্যক মানুষ দিয়া সবসময় সব জিনিসটা ভোট না, এটা চ্যালেঞ্জ, এটা মারামারি, সংঘর্ষ। আমরা তো জানি বিএনপির স্ট্রেংথটা কি। অন্তত মাঠের আন্দোলনে, সংগ্রামে বা মারামারিতে, পিটাপিটিতে বিএনপি জামাতকেও চিনে, আর জামাত বিএনপিকেও চিনে, বা অন্যান্য দল। এখন আওয়ামী লীগের রাজনীতিটা কি হবে? বিএনপি যদি সঠিক রাস্তায় না আসে, বিএনপি যদি ইউনূসকে তাড়ানোর পথে না আসে, তাহলে আওয়ামী লীগের করণীয় কি হবে? আওয়ামী লীগ তখন করবে, যখন বিএনপি জামাতের দিকে যাবে, তখন আওয়ামী লীগের যদি আশেপাশে কেউ থাকে, বিএনপির পক্ষ হয়ে জামাতকে মাইট দিবে, 1-2টা ঢিল বেশি মারবে, 2টা লাঠি বেশি নিবে। ওইটাই একটা শক্তি, যতটুকু পারবে। আমরা তো কর্মসূচি ঘোষণা দিতে পারবো না কারো পক্ষে। আবার জামাত যখন বিএনপিকে মারতে যাবে, তখন আবার মুখ ঢেকে আওয়ামী লীগ বিএনপির মাইট দিবে, মানে চান্সে পেলে 2 জনের মাইট দিবে। এই সামনে সেই চিন্তা আসতেছে, এই চিত্রও আসবে। আবার এই মারামারি কাটাকাটি করে যখন সামনে দেখবে যে আওয়ামী লীগ সামনে দাঁড়ায় আছে, তখন আবার 2 জন একসাথে হয়ে যাবে আওয়ামী লীগের বিরুদ্ধে। তাতে আওয়ামী লীগের কিছু, এরা আরো অনেকে মিলি, দেশি বিদেশি অনেকে মিলি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময় দাঁড়াইছে, কিছুই করতে পারে না, কিছু করতে পারবেও না, ভবিষ্যতেও না, সেটাও আমাদের হিসাব আছে। কিন্তু এখন হলো যে কথাটা, মূল কথাটা আমি যেটা বলার জন্য আজকে বিএনপির সাবজেক্টটা আনলাম, সেটা হচ্ছে বিএনপিকে এখন যে একটা বড় বড় ভাব, একটা বড়ত্বের যে ভাব, যে আই এম বিগ, আই এম মোস্ট পাওয়ারফুল, এইটাকে, এই আমাদের গ্রামে একটা কথা আছে, মুরগির দেশে পাতি শিয়াল রাজা। তো এখন হলো মুরগি সব, সেখানে বিএনপি তো রাজাই। তার রাজত্ব ধরে রাখতে হলে তাকে সঠিক পথে আসতে হবে। তখন আওয়ামী লীগও তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার করবে। আর যদি সঠিক পথে না আসে, তার যে ক্ষতি হবে, এই ক্ষতি এই বিএনপি কোনোদিনও পূরণ করতে পারবে না। তারেক জিয়ার আসার বসে থেকে লাভ নাই। জেল খাটলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জেল খাটবে, মার খেলে তারা খাবে, ভালো থাকলে তারা থাকবে। আর তারেক জিয়ার এইরকম কোনো সিজন নাই। তার হি ইজ লিভিং ইন এ অল টাইম স্প্রিং। সে চির বসন্তের মধ্যে বাস করে। সেই দেশে কোনোদিন আসবে না, কোনোদিন না, সেই সুযোগই হবে না, সেই পরিস্থিতিই হবে না। সে সেই জায়গায় যে এই খেলাগুলি খেলবে। এখন তার থেকে তো বেরিয়ে যাওয়ার কোনো, আমি এটা বলি না না তাকে বাদ দিয়া তাকে রেখেই করতে হবে, কিন্তু তাকেও বুঝতে হবে তার কথায় নিরীহ বিএনপি নেতা কর্মীরা যে সাফার করবে, এটা কতদিন সে ধরে রাখতে পারবে, একটা সময় পর্যন্ত, তারপরে আর নাই। বাট এখনই সেই চ্যালেঞ্জিং টাইমটা তার সামনে। মুক্তিযুদ্ধে মুখে বললে হবে না, কাজে 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 কর্মে সবকিছুতে প্রমাণ করতে হবে তারা মুক্তিযুদ্ধের দল, এবং সেইভাবে ঘোষণা দিতে হবে। ইউনূসকে টিকিয়ে রেখে, ইউনূসকে তোষামত করে, ইউনূসের সাথে ঐক্য করে বিএনপির ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না।
অতীতে হয় নাই, এই গত 11 মাসে হয়েছে, সেগুলো পকেট ভরছে। রাজনৈতিক কোনো ফায়দা হবে না। বিএনপি বাইরে যেসব দলগুলি আছে, জামাত সহ, ইনুস সহ যারা আছে, সবাই বিএনপির ক্ষতি চায়, লাভ চায় না। বিএনপিকে তাদের গ্রিপে রাখতে চায়, তাদের কথায় বিএনপি উঠবে রসবে। যদি বিএনপি সেটা করে তা থাকবে, সমস্যা নাই। আর যদি বিএনপি মনে করে না আমরা লিডিংটা আমরা নেব, আমরা লিড করব, তাহলে বিএনপিকে রাস্তা ধরতে হবে। এবং ওই রাস্তায় যদি তারা একা যেতে চায়, তাহলে ওই রাস্তা থেকে তারা বেরিয়ে যাবে। ওই জামাত যা যা অন্যান্য সংগঠন আছে, জঙ্গিরা আছে, সবাই তার বিরুদ্ধে। একমাত্র, আবারও বলছি শেষ করার আগে, বিএনপিকে রাস্তায় আসতে হবে। হয় আত্মহত্যা করবে, না হয় মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নতুন করে রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে ঢেলে সাজাতে হবে, সেটা প্রমাণ দিতে হবে। আওয়ামী লীগ তাকে সমর্থন, অতীতে যাই হয়েছে গেছে, সেটা নিয়ে রাজনীতি হয়ই। আওয়ামী লীগ যা যা করার সেই সহযোগিতা আমার ধারণা করবে, তারা যদি আওয়ামী লীগের কাছে সেই সহযোগিতা চায়, কিন্তু পথে এসে। শুধু জানলেই হবে এই দেশের মানুষ বিএনপিকে আওয়ামী লীগ সহযোগিতা করে, আর কোনো শত্রু থাকবে না। কিন্তু এটার একটা নেগোসিয়েশন আছে, এটার একটা দফা রফা আছে। কিভাবে এটা করবে, এটা তারা আলোচনা করে নিতে পারে, তারা জানে কোথায় কোথায় কিভাবে কি করতে হবে। আর না হলে বিএনপি ইজ ইন ডেঞ্জার, ইটস এ গ্রেভ সিচুয়েশন। এইটুকুই বলে রাখলাম। আশা করি বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, অনেক ভালো মানুষও আছে, কিন্তু তারা আজকে কোণঠাসা। কথা বললে পথ শেষ, জিজ্ঞেসও করবে না। আবার কোনো দুর্মুজ বাহিনী আছে, তাদেরকে পাঠায় দিয়ে অপমান করবে। বাণিজ্যতের ভয়ে তারা চুপ। অতএব সেই সব মানুষগুলোর দিকে চিন্তা করে এবং বাংলাদেশের স্থিতিশীল রাজনীতির কথা চিন্তা করে বিএনপিকে টিকে থাকতে হবে। আর বিএনপিকে টিকে থাকতে হলে আওয়ামী লীগের সহযোগিতা নিতে হবে। আওয়ামী লীগের চিন্তা বিএনপির করে কোনো লাভ নেই। আওয়ামী লীগই, বাংলাদেশ এবং আওয়ামী লীগ একে অপরের পরিপূরক। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ থাকবে না, আর বাংলাদেশ না থাকলে আওয়ামী লীগ থাকবে না। এটাই বাস্তবতা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।